আমি বর্তমানে এখন বলি আমাদের বাজেটের ইতিবাচক দিকগুলা। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরে সামগ্রিক আশাব্যঞ্জক কিছু পদক্ষেপ আছে। ব্যবসায়ীদের চলতি মূলধন প্রবাহ স্বাভাবিক রাখা, ভ্যাট আইনের আওতায় ফেরত দাবির উদ্বুদ্ধ হ্রাস করার লক্ষ্যে শিল্পে কাঁচামাল আমদানি আগাম কর মূসক সেটা 3% থেকে হ্রাস করে 2% করা হয়েছে। যে 1% হ্রাস করলো এটা কিন্তু আমাদের জন্য অনেক, এবং আমরা চাইবো যে এই যে যে মূসকটা যেটা 2% সরকার রাখলো সেটা যেন সহজতভাবে সমন্বয় করার সুযোগ করে দেয়, ব্যবসায়ীর জন্য এটা সমন্বয় করতে পারে। সরকার আরো কিছু পদক্ষেপ নিয়েছে। দারিদ্র সংবেদীন জনগোষ্ঠীর জন্য ভাতা, ব্যক্তিগত কর্মমুক্তের হার বাড়িয়েছে, নারী উদ্যোক্তার জন্য 100 কোটি টাকা তহবিল দিয়েছে, মূল্যস্ফীতির জন্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সামাজিক নিরাপত্তা, এগুলো আমরা সমর্থন করি। প্রস্তাবিত বাজেটে বিপিজিএম এর যেমন গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব উপেক্ষিত হয়েছে বলে আমরা, আপনি জানেন যে বাজেটে প্রতিটা অ্যাসোসিয়েশন এবং প্রতিটা ব্যবসায়ী গোষ্ঠী বাজেটে পূর্বে এফবিসিসিআই থ্রুতে এবং এনবি এর কাছে সরাসরি প্রস্তাব করে থাকে। সেই প্রস্তাব অনেকগুলা উপেক্ষিত হয়েছে এবং আশা করব যে বাজেট যেহেতু এখনো অ্যাপ্রুভ হয় নাই, আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এনবিআর এর কাছে আবেদন রাখবো যে এইগুলা যেন যৌক্তিক আমাদের দাবি, এগুলা সরকার যদি বিশ্লেষণ করে তাহলে দেখতে পাবে এর মধ্যে কোনো অযৌক্তিকতা নাই। তো সেগুলো আমি পড়ছি, সেগুলা আমরা দাবি করছি সেগুলো যেন তারা বাস্তবায়ন করে। এসআর 160 আইন 2025-এ মূসকের তারিখ 27/5 তারিখে আমদানি উৎপাদন এবং সেবা ব্যবসায়ী পর্যায়ে প্রতি বছরের ন্যায় বিভিন্ন ক্ষেত্রে অব্যাহতি প্রদানের পূর্বের অব্যাহতি প্রজ্ঞাপন রহিত করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু 25-26-এ প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক সেক্টরের প্রস্তাব সমূহ বিবেচনা করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ যে খাতভিত্তিক শুল্ক করাদি সুবিধা অব্যাহত রাখা হয়েছে যাতে প্লাস্টিক সেক্টর সমস্যা ও প্রস্তাব বিবেচনায় আনা হয়নি। তো সেগুলো আনার জন্য আমরা বলছি। এখন এই যে এসআরও 25/160-এ কি আছে আমি একটু পরে এটা ব্যাখ্যা দিব আপনাদেরকে। প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামালের আমদানি শুল্ক 5% এবং হ্রাস করে 3% করার প্রস্তাব করছি। কারণ প্লাস্টিক শিল্প জানেন যে একটা পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, এটা গ্লোবালি প্রাইস অলমোস্ট সেম থাকে, এইখানে হেরফের করার কোনো সুযোগ থাকে না। আমরা সবসময় বলে আসছি যে প্লাস্টিককে সরকার থার্ড সেক্টর হিসেবে ট্রিট করে, যে এক্সপোর্টে এটা আরো অবদান রাখবে। যেমন প্লাস্টিকে আমরা এখন অলমোস্ট ডিমড এবং ডাইরেক্ট মিলে $2.5 বিলিয়ন এক্সপোর্ট করি, ডাইরেক্ট এক্সপোর্ট করি $300 মিলিয়ন কাছাকাছি, এবং এটা গ্রোথ 20%। তো আমরা চাইবো যে আপনারা যে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা তো এক্সপোর্ট করতে পারে বন্ডেড ওয়ারহাউসের আন্ডারে, কিন্তু যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড না তারাও যাতে এক্সপোর্ট করতে পারে সেই জন্য আমরা দাবি করছি। এবং দেশীয় শিল্পর যাতে বিকাশ হয়, দেশীয় শিল্পে প্রায় 40,000 কোটি টাকা দেশীয় বাজার আমাদের প্লাস্টিক শিল্পে, এবং এটা প্রান্তিক লোকজন প্লাস্টিক প্রোডাক্টগুলো বেশি ব্যবহৃত হয় এবং এগ্রিকালচারে ব্যবহৃত হয়ে থাকে, ফার্মাসিউটিক্যাল অনেক প্রোডাক্টে প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। এই জন্য আমরা চাইবো যেহেতু এই শিল্পটা আরেকটা শিল্প বিকাশে সহযোগিতা করে থাকে, এটা একটা মাদার ইন্ডাস্ট্রির মতো, সেই জন্য আমরা চাইবো যে 5% কমায় 3% যদি নামায় নেওয়া আসে, সারা বাংলাদেশের সব শিল্প খাত এতে উপকৃত হবে। প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল 3%, এটা বললাম। রপ্তানি শিল্পে আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ, উপকরণ, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, অব্যাহতি সুবিধা সম্বলিত এসআরও। আচ্ছা, এটাতে রপ্তানি মুক্তে অনেক শিল্প খাত আছে, যেমন বিজিএমইএ, বিকেএমইএ এবং আমাদের শু এক্সপোর্ট যারা করেন তাদের যন্ত্রপাতি আমদানি করলে সেখানে তারা রেয়াতি শুল্ক হারে পেয়ে থাকেন, কিন্তু প্লাস্টিক শিল্প এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যারা আছেন তারা কিন্তু রেয়াতি শুল্কে পান না। তো আমরা দাবি করছি যে এটা যেন রেয়াতি শুল্কে তাদেরকে যেটা দেওয়া হয় বিজিএমই বিকেএমই সেটা যেন আমাদেরকে দেওয়া হয়। ফিলার মাস্টার ব্যাচ এইচএস কোড নাম্বার এততে 300 প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক রপ্তানি শিল্প খাতে প্লাস্টিক ফিলার মাস্টার ব্যাচের আমদানি শুল্ক অন্যান্য শিল্প শুল্কের মতো 5% ধার্য করার প্রস্তাব করছি। কারণ এটাই প্লাস্টিকের একটা এই ফিলার মাস্টার ব্যাচটা হচ্ছে কি, যে প্লাস্টিকে আপনি 100 গ্রামের কোনো প্রোডাক্ট বানাইলে হয়তো 20 গ্রাম আপনি এটা ফিলার হিসেবে দিয়ে প্রোডাক্টটা তৈরি করতে পারেন। এটা একটা বেসিক র মেটেরিয়াল। তো সেইভাবে আমরা বেসিক র মেটেরিয়ালের খাতে আমরা 5% দাবি করছি। উদীয়মান খেলনা শিল্প আপনারা জানেন কিছুদিন আগে আমরা এটা টয় এক্সপো করেছি এবং প্রচুর সাড়া পেয়েছি,
এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকও বলেছে যে এটা একটা উদীয়মান শিল্প খাত, গার্মেন্টস এর মতো হতে পারে, যেহেতু এটা লেবার ইন্টেন্সিভ এবং পার্টিকুলারলি মহিলারা, প্রচুর পরিমাণে মহিলারা এতে কর্মসংস্থানের সুযোগ হয়। সেটার জন্য আমরা এইচএস কোডের ভুক্ত এসডি, ভিএট, আমদানি শুল্ক সব মিলিয়ে 87% মতো শুল্ক ধার্য আদায় করা হয়। এটা কমানোর জন্য আমরা অনুরোধ করেছি। প্লাস্টিক তৈরি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যারে আপনারা জানেন যে এটা প্রান্তিক জনগণ ইউজ করে থাকে এবং এটা ইনফর্মাল সেক্টরে বেশি ট্রেডিং হয়ে থাকে, যেমন হকার, স্ট্রিট ভেন্ডার, তারপরে ফেরিওয়ালারা যারা বিক্রি করেন, এবং তারা অনেক সময় এটা এক্সচেঞ্জ ভিত্তিতে দেন। একটা প্লাস্টিকের বাটি দিয়ে দিবেন, তার বিনিময়ে হয়তো একটা পুরনো কাপড় নিয়ে নেবেন। তো এই যে প্রান্তিক ব্যবহৃত হয় এবং সাধারণ ধরেন আমাদের ইনএক্সপেন্সিভ প্রোডাক্ট, একটা প্লাস্টিকের বাটি, একটা প্লাস্টিকের থালা সাধারণ কৃষকরা, সাধারণ আমাদের দিনমজুরি যারা আছেন, সাধারণ প্রান্তিক লোকেরা এটা ব্যবহার করেন। সেটা তার জায়গায় যদি অন্যটা ব্যবহার করতে চান, ইজ উইল বি এক্সপেন্সিভ এবং তার ব্যবহার করতে পারেন। এই জন্য এটার জন্য গত কয়েক বছর আগে, 8-10 বছর আগে থেকেই এটা প্রথমে 14টা আইটেমের উপরে কোনো ভ্যাট ছিল না, তারপরে 7টা আইটেমের উপরে কোনো ভ্যাট ছিল না, বর্তমান সরকার সবগুলো আইটেমের উপরে 15% ভ্যাট ছিল। গত বাজেটে এটা 7.5% ভ্যাট ছিল হাউস হোল্ড আইটেমের উপরে, প্লাস্টিকের হাউস হোল্ড আইটেমের উপরে। তো আমরা দাবি করবো, যেহেতু প্রান্তিক লোকেরা ব্যবহার করেন, সাধারণ লোকেরা ব্যবহার করেন এটা, এবং এটা যে সাপ্লাই চেইন, যেখান থেকে এন্ড কনজিউমার কোনো অবস্থাতে আমাদেরকে ভ্যাটটা দিতে পারবে না, দেওয়ার সুযোগ নাই, যেহেতু আমাদের ফেরিওয়ালারা, ভেন্ডাররা এটা সেল করে। অতএব আমাদের অনুরোধ থাকলো যে সাধারণ প্রান্তিক লোকদের বিবেচনায় এইটার উপরে 15% ভ্যাট থেকে 7.5% ছিল, সেটাতে ফিরে আসার জন্য এটা অনুরোধ থাকবে। প্লাস্টিক বর্জ্য, জানেন যে প্লাস্টিক বর্জ্য দূষণ সমাধানে একটা কাজ করে থাকে। প্লাস্টিক বর্জ্যতে রিসাইক্লিং এর যে প্লাস্টিক পণ্যটা তৈরি হয়, সেটা যেন সেটা দিয়ে পণ্যটার উপরে ওই পর্ষণে যতটুকু বর্জ্য ব্যবহৃত, সেই পর্ষণের উপর থেকে সব ধরনের ট্যাক্স যেন সরকার প্রত্যাহার করেন। আপনারা জানেন যে আমরা কয়েক বছর আগে প্লাস্টিকের ইম্পোর্ট ছিল 17 লক্ষ টন, যে স্ট্যাটিস্টিক্স আমরা যেটা দেখেছি, সেইটা 23-24 অর্থ বছরে নেমে আসছে 14 অথবা 11-তে নেমে আসছে, মানে কমে আসছে। এই কমে আসার কারণটা হলো যে প্রচুর পরিমাণে আমরা রিসাইক্লিং করতে পারছি এবং প্রচুর পরিমাণে রিসাইক্লিং ব্যবহৃত হচ্ছে। এবং আপনারা জানেন সরকার একটা আইনও করেছে যে 25% রিসাইকেল পণ্য ব্যবহার করতে হবে প্লাস্টিক ভার্জিনের সাথে। এই জন্য একটা ডিমান্ডও সৃষ্টি হয়েছে এবং প্লাস্টিক রিসাইক্লিং সেক্টরটা এখন এত বড় হয়েছে, মানে আমরা অনেকে ধারণা করি, আমাদের যারা চিন্তাবিদ, আমরা যারা চিন্তা করি, আমাদের সাথে যারা আছেন, যে ওই রিসাইক্লিং সেক্টরটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। গ্রামে গঞ্জে, হাট বাজারে আপনারা দেখবেন আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম দিয়ে যে প্রচুর পরিমাণে কাটার, ক্রাশার, প্রেস মেশিন ব্যবহৃত হচ্ছে প্লাস্টিক পণ্য কালেকশন করে, এবং এটা দিয়ে সাপ্লাই চেনে আসতেছে এবং আমাদের ফরেন কারেন্সি সেভ হচ্ছে, দূষণ মুক্ত রাখতে পারছি আমরা। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 40% মিসইউজ প্লাস্টিক রিসাইক্লিং হয়, আমাদের হিসাবে 50% এর বেশি আমরা রিসাইক্লিং করি। এবং আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রি, প্রতিটা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রিসাইক্লিং ফ্যাসিলিটিস আছে। আমাদের ইন্ডাস্ট্রি থেকে কোনো বর্জ্য আসে না, আমরা প্রতিটা রিসাইক্লিং করে পুনরায় ব্যবহৃত করি। ট্যারিফ মূল্য, আমাদের যে র মেটেরিয়ালটা আমরা ইম্পোর্ট করি, এটা কিন্তু পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, এটা গ্লোবাল প্রাইস সেম থাকে। $1 যদি বেশ কম হয় তাহলে আরেকজন বেনিফিট পেয়ে যায়, আরেকটা পেট্রোকেমিক্যাল কোম্পানি বেনিফিট। এই জন্য প্রাইস অলমোস্ট ইউনিফাইং প্রাইস থাকে গ্লোবালি, এটা শুধু বাংলাদেশ না, গ্লোবালি। কিন্তু আমাদের এনবিআর তার রেভিনিউ কালেকশনের টার্গেট ফিল আপ করার জন্য ওনারা এটার উপরে অতিরিক্ত লোড দেন, ট্যাক্স ইম্পোজ করে অতিরিক্ত ট্যাক্স দেন। এটা অনুচিত এবং এটা এসআই কোডা বলেন কিংবা যে কোনো এনবিআর এর যে নীতি আছে, সেই নীতিও পরিপন্থী। অতএব আমরা এটা দৃঢ়ভাবে বলি যে কোনো এডিশনাল লোড যেন কোনো অবস্থাতে যেন না দেওয়া হয়। সাপ্লিমেন্টারি ডিউটি আমাদের ছিল, সেটা কিছু কমিয়ে নিয়ে আসছে এবং এটা আমার মনে হয় কমানো ঠিক হবে না, এটা যথারীতি থাকা ভালো। চিলার আমাদের একটা ক্যাপিটাল মেশিনারি, কোনো প্লাস্টিক মেশিনারি চিলারের ব্যবহার ছাড়া চলে না। এখন সরকার এই চিলারের উপরে 104% পর্যন্ত ডিউটি আদায় করে। ক্যাপিটাল মেশিনারি হিসেবে আমরা 1% দাবি রাখি, কিন্তু সেটাতে তারা চালাকি করে, এটা বিভিন্ন স্ল্যাব করেছে,
বিভিন্ন টনেজে স্ল্যাব করে তারা সেটা বলেছে। এমনি একটা হাস্যকর জিনিস হলো যে চিলারের আকার আর আমাদের এসির আকার নাকি একই রকম দেখতে, তারা নাকি একই রকম দেখে এবং তার জন্য তারা নাকি এটা হাই ট্যাক্স করে রাখে। তো এই ধরনের উদ্ভট কথা এনবিআর এর কাছ থেকে আমরা আশা করি না। আমরা চাই চিলারকে ক্যাপিটাল মেশিনারি হিসেবে ট্রিট করে এটার উপর 1% এর সুবিধা দেওয়ার জন্য আমাদের। রিজিড পিভিসি শীট, এই রিজিড পিভিসি শীট আমাদের দেশে, আমি প্রথমেই বলেছি যে প্লাস্টিকের ট্রান্সফরমেশন হচ্ছে। রিজিড পিভিসি শীট বাংলাদেশে তৈরি হইতো এবং এখনো হচ্ছে, এবং আরো কিছু কিছু নতুন ইন্ডাস্ট্রি এসছে বাংলাদেশে, এবং এটা আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণের কাছাকাছি অথবা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি আমরা। তো আমরা চাচ্ছি যে রিজিড পিভিসি শীট যেটা ইম্পোর্ট হয় সেটার উপরে আমরা 25% ডিউটি ইম্পোজ করতে বলেছি, এবং সেটা আমরা চাই যে যে আমাদের বিফোর 26 অথবা এলডিসি গ্রাজুয়েশনের পরেও আমরা যেন আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে যেন সুরক্ষা করতে পারি, এই জন্য আমরা এই ডিউটিটা চাই, যে ডিউটিটা যেন 25% ইম্পোজ করা হয়। ফিলার মাস্টার বেস নিয়ে আমি আগে বলেছি, খেলনা নিয়েও বলেছি আমরা আগে। খেলনার কিছু কিছু কম্পোনেন্টস আছে যেগুলা কয়েকটা কম্পোনেন্টস এর উপরে ডিউটি বেনিফিট দেওয়া হয়েছে, কয়েকটা কম্পোনেন্টস এর উপরে এখনো ডিউটি বেনিফিট দাবি রাখি আমরা। তো আমরা সেটা আমাদের প্রস্তাবনায় আছে। আপনারা অনুগ্রহ করে দেখবেন যে খেলনা একটা উদীয়মান শিল্প এবং খেলনাতে প্রচুর পরিমাণে এক্সপোর্ট এবং লোকাল মার্কেটের ছিল। আমরা গত কয়েক বছর আগে অলমোস্ট 80% খেলনা ইম্পোর্ট করতাম, 20% খেলনা লোকালি তৈরি করতাম। বর্তমানে আমরা 20% খেলনা ইম্পোর্ট করি, 80% খেলনা আমরা নিজেরা তৈরি করি। এটা একটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি। প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি বাঁচতেছে, দেশে ইন্ডাস্ট্রি বিকশিত হচ্ছে, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, ওমেন ওয়ার্কাররা থাকে। সব দিক বিবেচনা করে এটাতে যত দূর সম্ভব আমাদের ট্যাক্স বেনিফিট দেওয়া উচিত।